আজকে অর্থাৎ 11ই ফেব্রুয়ারি ইন্টারিম গভর্নমেন্টের লাস্ট ওয়ার্কিং ডে হিসেবে দেখা হচ্ছে। সব উপদেষ্টারা আজকে শেষ অফিস করেছেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পরে তাদের কিছু দায়িত্ব কর্তব্য থাকবে, সেটা পরের কথা। কিন্তু অ্যাজ উপদেষ্টা ইনক্লুডিং মানে যিনি প্রধান আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টারা আজ শেষ কার্যদিবসটি, তাদের জন্য আজকে শেষ কার্যদিবস। তো প্রায় ১.৫ বছরের মতো তারা দায়িত্ব পালন করলেন। ওনারা এসেছিলেন ৮ই আগস্ট। বিপুল এক প্রত্যাশা ছিল মানুষের মনে। তো বিপুল প্রত্যাশার অনিবার্য পরিণতি হিসেবে একটু হতাশা চলে আসে। কারণ যেই স্কাই হাই, আকাশচুম্বী গগনচুম্বী যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার পারদ স্পর্শ করা আসলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষিতে, অর্থনৈতিক সামাজিক প্রেক্ষিতে সম্ভব নয়, এক কথায় বলে দেওয়া যায়। তো সেই প্রত্যাশার পূরণ করতে হয়তো পারেননি, কিন্তু একেবারে চরম হতাশার যে পিকচার অনেকে পোট্রে করছেন, অনেক সাংবাদিক, অনেক গবেষক, অনেক রাজনীতিবিদ যেভাবে বলছেন যে একটা ব্যর্থ সরকার, অনেকে আরো খারাপ শব্দ ব্যবহার করেছেন, কোট আনকোট অপদার্থ বলেছেন তারা সরকারকে, ইত্যাদি, নির্জীব, তারা কোনো কাজে আসছেন না, ষড়যন্ত্রের অভিযোগ করেছেন, নানা রকম সমালোচনা করা গেছে। এই যে তার সমালোচনা করা গেছে, ইনক্লুডিং হেড অফ দ্য গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা যে করা গেছে নির্বিঘ্নে, এটা একটা বড় সাফল্য। মত প্রকাশের স্বাধীনতা। হ্যাঁ, অনেকে বলছেন যে কিছু কিছু সাংবাদিক গ্রেফতার হয়েছেন সমালোচনা করার জন্য, ওনারা গ্রেফতার হন নাই। ওনাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে যে অধিকাংশ ক্ষেত্রেই, কিছু যে ব্যত্যয় হয়নি তা বলছি না, প্রথম দিকে যাদের প্রথম দিকের কথা আমি যদি লিমিটেড রাখি আমার কথায়, যে ফারজানা, রূপা, তার হাজব্যান্ড শাকিল, তারপর মোজাম্মেল বাবু, ওনাদের বিরুদ্ধে হত্যা বা হত্যার উস্কানির মামলা দেওয়া হয়েছে, এবং তারা উস্কানি দেন নাই এটা একেবারে বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন না, একজন সংবাদপত্রের ক্ষেত্রে বলছে। এবং জামিন না পাওয়া নিয়েও কথাবার্তা অনেকে বলছেন। জামিন অবশ্যই রাইট, কিন্তু এটা কোর্ট ডিসাইড করে, গভর্নমেন্ট ডিকটেট করে দিতে পারে না যে জামিন কি হয়। তো যাই হোক, মোটামুটি সমালোচনা করা গেছে। পূর্ববর্তী কোনো গভর্নমেন্টকে সমালোচনা করা যায় না। আমরা আশা করব তারেক রহমান অথবা যেই ক্ষমতায় আসুন, ওনারাও এই ধারাটি, পজিটিভ যে ধারাটি, এটি অব্যাহত রাখবেন। তাদেরকেও সাংবাদিকতার কাজ, আমরা বারবার শুনেছি এখানে যে ক্ষমতাকে প্রশ্ন করা, তো ক্ষমতাকে প্রশ্ন করার সুযোগ যেন অবারিত থাকে। এটাকে একটা সাফল্য বলা যেতেই পারে গভর্নমেন্টের। গভর্নমেন্ট যখন ৮ই আগস্ট তারা ২০২৪-এ যখন তারা ক্ষমতায় আসেন বা দায়িত্ব ভারপ্রাপ্ত হন, তখন দেশটি অত্যন্ত নাজুক একটি অবস্থায় ছিল, এবং একটি গৃহযুদ্ধ অত্যাসন্ন ছিল বললে খুব একটা অত্যুক্তি করা হবে বলে আমার মনে হয় না। তো সেখান থেকে বাঁচানো গেছে। আওয়ামী লীগের নেতারাই বলতেন লক্ষ লক্ষ লাশ পড়ে থাকবে। হ্যাঁ, তারা একেবারে নিশ্চিত ছিলেন যে যদি আওয়ামী লীগ ক্ষমতা থেকে যায়, মানে ওনারা নিজেরা জানতেন এত অপকর্ম করেছেন, জনরোষ তাদের উপরে পড়বে। সে তুলনায় তেমন কিছুই হয় নাই। এটাকেও গভর্নমেন্ট, এবং তারা করেছেন এমন একটি অবস্থায় যখন পুলিশ রীতিমতো অকার্যকর ছিল। তারা বিভিন্ন রকমের পদ্ধতি, পন্থা, কৌশল অবলম্বন করে তারা একটি রিভেঞ্জ মুডে যে জনতা ছিল, জনতার এক বিশাল অংশ ছিল, ওনাদেরকে নিবৃত্ত করতে পেরেছেন, এবং মোটামুটি একটা গৃহযুদ্ধকালীন পরিস্থিতি বা গৃহযুদ্ধ টাইপের একটি পরিস্থিতি এড়ানো গেছে। এটা একটা সরকারের বড় সফলতা। তার মানে এটা বলছি না যে কোনো কিছু হয় নাই, কোনো আওয়ামী লীগ সমর্থক বিনা কারণে, মানে কোনো হত্যাযোগ্যই
সমর্থন করা যায় না, কোনো হত্যাকাণ্ডই সমর্থন করা যায় না, কিন্তু একটা বড় গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরে এগুলো অনিবার্য, এগুলো পৃথিবীতে কোথাও এখানে আটকানো যায় নাই। সেই তুলনায় বাংলাদেশে এই 20 কোটি লোকের দেশে যত সামান্য ইনসিডেন্টস হয়েছে, বিভিন্ন মূর্তি ভাঙা হয়েছে, মাজার ভাঙা হয়েছে, এগুলো তো গভর্নমেন্ট ব্যবস্থাও নিয়েছে। মূর্তি ভাঙার ক্ষেত্রে, শেখ মুজিবের মূর্তি ভাঙার ক্ষেত্রে তেমন ব্যবস্থা আমরা দেখিনি, কিন্তু মাজার ভাঙার ক্ষেত্রে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে যারা জড়িত ছিলেন। এবং আসলে আমাদের দেখতে হবে যে গভর্নমেন্ট কোনো রিয়াকশন করছে কিনা। একটা সমস্ত প্রিভেন্টিভ মেজার্স নেওয়ার পরেও অনেক দুর্ঘটনা ঘটে যায়। আমাদের মতো একটা তৃতীয় বিশ্বের দেশে বা একটা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এগুলো হয়। এটা খুব ভালো কিছু সেটা বলছে না, কিন্তু সবচেয়ে মিনিমাইজ করতে পারা এবং পরে বিচার নিশ্চিত করা, এটা হচ্ছে কাজ। সব ক্ষেত্রে সফল হয়েছেন সেটা বলবো না, কিন্তু আমাদের দৃষ্টিতে আইন বিভাগ মোটামুটি গভর্নমেন্টের সরাসরি ইন্টারফিয়ারেন্স থেকে কিছুটা মুক্ত ছিল, পুরোপুরি না হলেও অনেকটাই মুক্ত ছিল। অর্থনীতিকে শেখ হাসিনা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে রেখে গেছিলেন। সেখান থেকে কিছুটা যে উত্তরণ হয়নি তা নয়, রিজার্ভ বেড়েছে। হ্যাঁ, এটা অবশ্যই আমাদের এখানে আমদানি কমেছে কিছুটা, কিন্তু আরেকটা কথা, এই সরকারের প্রতি আস্থা রেখে আমাদের যারা প্রবাসী, আমরা যারা বলি রেমিটেন্স ওয়ারিয়ার, রেমিটেন্স যোদ্ধা, ওনারা ব্যাপক হারে টাকা পাঠিয়েছেন এবং দেশের রিজার্ভের পরিস্থিতিটা একটা সহনীয় মাত্রায় বা ভালো আছে এখন। এটাও গভর্নমেন্টের সফলতাই বলতে হবে। গভর্নমেন্টের বিভিন্ন যে আমদানি কমানো, এগুলো কিন্তু একটা পলিসি ডিসিশন ছিল। আমরা অসংখ্য চুক্তি হয়েছে এই গভর্নমেন্টের আমলে। আমাদের এই গভর্নমেন্টকে প্রায়, আমাদের গভর্নমেন্ট বলতে আর কি ইউনূস সরকারকে প্রায় বলা হয় যে ইন্টারিম হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদের দোসর, সেন্ট মার্টিন দিয়ে যাচ্ছে। কোনো প্রমাণ নাই, কিন্তু প্রমাণ লাগেও না যেসব কথা বলতে। তো সেখানে ওনারা সাফল্যের সাথে অন্যান্য দেশের সাথে, এবং আমেরিকার যে শত্রু, সেখানে মানে শত্রু শব্দটা চয়নটা কতটুকু ঠিক হলো সেটা আপনারা বিবেচনা করবেন, কিন্তু আমেরিকার প্রতিদ্বন্দ্বী চায়নার সাথে আমাদের বড় বড় চুক্তি হয়েছে। সেগুলোর কিছু ডিটেইলস আমরা বিভিন্ন অনুষ্ঠানে, আমাদের বিভিন্ন প্রোগ্রামে আমরা ডিটেইলে আলোচনা করেছি। জাপানের সাথে হয়েছে, ইনফ্যাক্ট ইন্ডিয়া ছাড়া সবার সাথে আমাদের কিছু না কিছু চুক্তি হয়েছে। এবং এর ফলাফল আমরা আশা করি যখন নতুন সরকার ক্ষমতা গ্রহণ করবেন, ওনারা এই ফলটা কিছুটা পাবেন। তারা কিভাবে এটা ম্যানুভার করবেন, তারা কিভাবে ইয়ে করবেন, তার উপরে ডিপেন্ড করবে, কিন্তু ইন্টারিম তার কাজটা করেছে কিছুটা। হ্যাঁ, কিছুটা বলতে টু আ গ্রেট এক্সটেন্ট তারা করেছে। এই ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা, যে অবস্থায় শেখ হাসিনা রেখে গেছিল, ঋণে জর্জরিত একটা অর্থনীতি, সেখান থেকে উত্তরণে অনেক সময় লাগে। এবং এটা আশা করি নতুন গভর্নমেন্টের এই 5 বছরের ভেতরে অনেকটাই তারা কভার করবেন, কিন্তু রিকভারির ভিত্তিটা আমাদের ইন্টারিম অনেকটা রেখে গেছে। স্বাভাবিকভাবেই, যেহেতু ইন্টারিম তার চরিত্রের কারণে, যেহেতু ইন্টারিম মানেই তো একটা অস্থায়ী ব্যবস্থা, এখানে অস্বীকার করার কোনো উপায়ই নাই যে এখানে ইনভেস্টমেন্ট আশানুরূপ হয় নাই, হ্যাঁ, অভ্যন্তরীণ বা বহির্বিশ্ব থেকে, কিন্তু চেষ্টা ছিল। এবং আমরা আশা করি যে নতুন গভর্নমেন্টের সময় এটা হবে, যে তারা এটা নেচারই, বাই নেচার যারা ইনভেস্টর, তারা একটা পলিটিক্যাল এবং স্টেবল এবং দীর্ঘস্থায়ী, এখন ইন্টারিমের মেয়াদে 1.5 বছরের মেয়াদী একটা গভর্নমেন্টের সাথে তারা এতে মানে ইনভেস্ট করতে একটু দ্বিধাগ্রস্ত ছিলেন। কিন্তু এটাও মেনে নিতে হবে যে প্রশাসনে সহযোগিতা যতটুকু পাওয়ার কথা সেটা ইন্টারিম গভর্নমেন্ট পায়নি। এটাকে আপনারা বলতে পারেন ইন্টারিম গভর্নমেন্টের ব্যর্থতা। আমি বলবো প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা বিভিন্ন দোসররা তাদের জীবন এবং বিভিন্ন রাজনৈতিক দলের অতি অনুগত আমলাতন্ত্র
সেটা সামরিক বেসামরিক দুটো ক্ষেত্রে ইন্টারিমের কাজ কোনো সহজ করে নাই। আরো সহজ করে নাই ঘন ঘন আন্দোলন, শত শত আন্দোলন হয়েছে এই এর সময় ইন্টারিম গভর্নমেন্টের এই 18 মাসের ভেতরে। সেই আন্দোলনগুলো যে একদম অযৌক্তিক ছিল তা নয়, কিছু কিছুতে যুক্তি ছিল, কিন্তু তারা আমরা দেখব যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসার পরে তাদের এই নির্বাচিত গভর্নমেন্ট আসার পরে তাদের এই আন্দোলন কতটুকু মাজায় জোর থাকে, সেটার অপেক্ষায় থাকবো। আপনারা জানেন যে সামনে রোজা আসছে। গত রোজার কথাটা চিন্তা করে দেখেন যে কতটা সহনীয় ছিল যে দ্রব্যমূল্যের পরিস্থিতি। ইফতার সেহরি করা রোজার সময় সবসময় আমরা দেখেছি যে দাম আকাশে উঠে যায়, ম্যানিপুলেট করা হয়, সিন্ডিকেট করা হয়। এখানে স্বীকার করে নেওয়া উচিত, এখানে কোনো ইন্টারিম গভর্নমেন্টের স্তুতি করার জন্য আমরা আসি নাই, স্তুতি ছড়ানোর জন্য এটা আসি নাই। তো এখানে ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু মার্কেট সিন্ডিকেট গুলো ভাঙতে পারেন নাই, যারা কমোডিটি যে কয়েকটা বড় গ্রুপের হাতে মানে কি বলে এটাকে, যে সীমাবদ্ধ রয়েছে, মনোপলি রয়েছে, সেই মনোপলিটা ওনারা ভাঙতে পারেন নাই। আমরা আশা, এখানেও আমাদের আশা থাকবে যে রাজনৈতিক সরকার এসে এই মনোপলিতে একটা ওনারা কিছু করবেন। আমি খুব আশাটা খুব জোরালো আশা আমার নয়, আমার মনে হয় না যে রাজনৈতিক সরকারের পক্ষে কাজটা খুব সহজ হবে, কিন্তু যেহেতু তারা 5 বছরের মেয়াদ নিয়ে আসবেন, তারা এবং তাদের যদি পলিটিক্যাল উইলটা থাকে, তারা হয়তো শুরুটা করে দিতে পারবেন, এবং এই শুরুটা করাটাই দরকার। এখানে যে আমরা মনোপলির শিকার হব না, যে এটা একটা বড় ব্যর্থতা ছিল ইন্টারিমের, সেখানে থেকে একটা মুক্তি আসবে। তো আমরা চাই যে সামনের এই যে আসন্ন রোজাতেও, তখন তো সরকার নির্বাচিত গভর্নমেন্ট চলে আসবেন, ওনারা বাজার পরিস্থিতিটা কিছুটা সামলানোর চেষ্টা করবেন। আমার মতে দ্রব্যমূল্য একেবারে অসহনীয় পর্যায়ে যায় নাই। তো এই বিগত 18 মাসে যেরকম হতে পারত, এবং বারবার আন্দোলন করে, রাস্তা ব্লক করে, বন্দরে অস্থিরতা তৈরি করে, সচিবালয়ে অস্থিরতা তৈরি করে, সামরিক বেসামরিক আমলাদের অসহযোগিতাকে উপেক্ষা করে, বিশেষত বেসামরিক আমলাদের উপেক্ষা করে, অসহযোগিতাকে উপেক্ষা করে সরকারের পক্ষে এই নৌকাটা নেভিগেট করা অত্যন্ত কঠিন ছিল। নৌকা বলতে আবার আওয়ামী লীগের চলে আসে, বাট ইউ নো হোয়াট আই মিন, যে এটা খুব একটা সহজ কাজ ছিল না, এবং তারা পুরোপুরি সফল এটা কেউ বলবে না, কোনো সরকারই পুরোপুরি সফল হয় না। তো কিন্তু তুলনামূলকভাবে আমার মনে হয় ইতিহাস এই ইন্টারিম গভর্নমেন্টকে অনেক সদয়ভাবে বিচার করবে। তারা ইতিহাস নির্মোহভাবে দেখে, আমাদের ভবিষ্যৎ এই সরকারের প্রতি আরো অনেক কাইন্ড থাকবে। ধন্যবাদ।